Good afternoon. Good afternoon, ma'am. আচ্ছা, 1:52 বাজে। গুড আফটারনুন। এবার শুরু করি। আমরা আজকে একটা নতুন ল্যাব দেখব, যেটা হচ্ছে ডিটারমিনেশন ম্যাম অফ। হ্যাঁ, বলো। ম্যাম বলছিলাম ল্যাব কপি কি ছটা দিয়েছিলেন? আসলে আমার কাছে 4টে পেয়েছিলাম, আর দুটো আমি পাচ্ছি না। ল্যাব কপি কি কি পেয়েছো বলো? ম্যাম আমি ওই পিএইচটা পেয়েছিলাম, অক্সালিক অ্যাসিড হ্যাঁ, পেয়েছিলাম, পটাশিয়াম হ্যাঁ। পেয়েছিলাম, আর আর্সেনিক। বাকিগুলো পাওনি? ম্যাম আমি কি দিয়ে দেবো? বাকিগুলো সবগুলো আছে আমার হ্যাঁ কাছে। হ্যাঁ, তাহলে তো হয়ে যায়, বেঁচে যাই, দিয়ে দাও, দিয়ে দাও। ওকে আমি গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি সবগুলোই। আচ্ছা, দিয়ে দাও। আমি ফার্স্ট আচ্ছা, গ্রুপে নেই, নীলাঞ্জন। তুমি নীলাঞ্জন ম্যাম একটা কাজ তাহলে কি করো। করবো? ও, তোমাদের কি নাম্বার নিজেদের মধ্যে আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নেই? হ্যাঁ হ্যাঁ, ওর নাম্বার আছে আমার কাছে। আমার একটু পিং কর তাহলে কৌস্তব। হ্যাঁ, কৌস্তব আচ্ছা ঠিক চক্রবর্তী আছে, পিন করো, ও তোমাকে পার্সোনালি পাঠিয়ে দিক। ওকে ম্যাম করে নিচ্ছি। কারণ নতুন করে গ্রুপে দিলে আবার কনফিউশন হবে, বুঝতে পারবে না যে এগুলো আবার করে কেন এলো। হুম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা, বলছিলাম যে ল্যাবেতে যে প্রসিডিওরটা আছে না, সেটা কি নিউ পেজেতে লিখতে হবে? মানে একটা ল্যাবেতে পুরো যে, নতুন page? না ওরকম কোনো ব্যাপার নেই, তুমি পরপর পরপর লিখতে লিখতে যদি জায়গা থাকে তাহলে এখানেই লিখতে পারো। এরকম ওকে ম্যাম। যদি হয় যে প্রসিডিওরটা শুরু করলে 6টা প্রসিডিওর আছে, 3টের পর 3টে আর ধরছে না, পরের পাতাতে চলে যাবে, শুধু সাদা পেজটা অ্যাভয়েড করবে, ওই পেজটাই কিছু করতে ওকে যাবে। ম্যাম, হুম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এবার আমরা, ওকে, ওয়েলকাম। আচ্ছা, এবার আমি তাহলে স্ক্রিন প্রেজেন্টটা শুরু করি। যথারীতি আমি প্রথম থিওরি বোঝানো আর থিওরি পার্টটা বলে দেবো, তার ইনস্ট্রুমেন্টের অবধি আমি দেখিয়ে দেবো, স্যার তারপরে প্রসিডিওর থেকে এন্ড ক্যালকুলেশন স্যার দেখাবে। আচ্ছা, শুরু করা যাক। আশা করি দেখতে পাচ্ছে। ইয়েস ম্যাম, ভিজিবল। হ্যাঁ, আচ্ছা। হুম, আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকের এক্সপেরিমেন্টটা হলো ডিটারমিনেশন অফ ডিসলভ অক্সিজেন ইন এ স্যাম্পল অফ ওয়াটার। মানে খুব সহজ কথায়, আমাদের জলের মধ্যে কতটা অক্সিজেন আছে সেটা বার করতে হবে। অক্সিজেন জলের মধ্যে কি ফর্মে থাকে? না, গ্যাসিয়াস ফর্মেই ডিজলভ থাকে। আমাদের এয়ারে যেমন অক্সিজেন আছে, তার জন্য আমরা বেঁচে আছি, সেরকম জলে যারা বেঁচে আছে তাদেরও নিশ্চয়ই অক্সিজেন লাগছে। তো সেই অক্সিজেনটা ডেফিনেটলি ওরা জল থেকেই পাচ্ছে। যত ধরনের মানে প্ল্যাঙ্কটন হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন বলো, অ্যানিমালস বলো, যারা জলে থাকে সবারই তাই। তো সেই রকমই স্যাম্পেল, একটা ওয়াটার স্যাম্পেল তোমাকে দেওয়া হবে, তার মধ্যে কতটা ডিজলভড অক্সিজেন আছে সেটা তোমাকে বলতে হবে। এবার অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে আমি টেকনিক্যাল স্টুডেন্ট, আমি জলের অক্সিজেন মেপে কি পাবো? এটা কাদের? ম্যাম এটাই এটা বলতে দরকার যে, যাচ্ছিলাম। হ্যাঁ, এটা জেনারেলি যারা মাপে তারা হচ্ছে যারা এই ধরনের জুলজি, বায়োলজি এইসব যারা স্টুডেন্ট হয়, যারা অ্যানিমেল প্ল্যান্ট এইসব নিয়ে কাজ করে, তারা মাপতে পারে। আমি কেন মাপি? তা আমরা মাপি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে, দিস ইজ ওয়ান অফ আ প্যারামিটার দ্যাট ইন্ডিকেটস হোয়াট টাইপ অফ কন্ডিশন ইজ at present in your water sample. অক্সিজেন অনেক কিছু ইন্ডিকেট করে। যেমন ধরো প্রথম এয়ারের ক্ষেত্রে আসি। এয়ারে ধরো অক্সিজেন কম, কি কারণ হতে পারে? এক, ফার্স্ট কারণ হতে পারে ওটার অল্টিটিউড, তাই না? আমরা যখন পাহাড়ের উপরে উঠি অনেকে দেখবে ফিল করে, অল্টিটিউড একটা কারণ হতে পারে। সেকেন্ড সেকেন্ড কারণ হতে পারে বাতাসের মধ্যে, এয়ারের মধ্যে এমন কিছু কেমিক্যালস, এমন কিছু এলিমেন্টস এসে পৌঁছেছে যারা অক্সিজেনটা কনজিউম করে নিয়েছে। তার মানে কি, এয়ারের মধ্যে কিছু সো কল্ড পলিউটেন্ট এসে গেছে। তো সেই পলিউটেন্টটা কি সেটা তোমাকে বার করতে হবে। অক্সিজেন কমে গেছে, তুমি সাডেনলি এয়ারের মধ্যে কোনো একটা প্যারামিটার চেক করে দেখলে অক্সিজেন সাধারণের থেকে কম, এটা একটা ইন্ডিকেশন। এটা দিয়ে কোনো কাজে লাগবে না। সেরকম ওয়াটারের মধ্যেও তুমি দেখলে
যে টেস্ট করে অক্সিজেন খুব কম। এবার প্রাণীরা বাঁচবে কি মরবে সে তো পরের কথা, তোমার কি, তোমার হচ্ছে তোমার এখান থেকে খুঁজতে হবে দ্য রুট কজ, কেন কম। হতে পারে এর মধ্যে কিছু এসে মিশেছে। যদি ইন্ডাস্ট্রিয়াল আউট এফ্লুয়েন্টের মাপো হয়, ধরো তুমি যে ইন্ডাস্ট্রিটাতে কাজ করো, তোমরা জানো না সবাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিগুলো রান করে তাদের বছরে একটা কি দুটো তোমার ওয়াটার এয়ার কোয়ালিটি চেক হয়। মানে কিছু ল্যাব আসে, সেখান থেকে লোক আসে, লোক এসে এয়ার ওয়াটার স্যাম্পল নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা চেক করে, চেক করে বলে দেয় যে তোমার এফ্লুয়েন্ট এয়ার বলো বা ওয়াটার এফ্লুয়েন্ট বলো তাদের এখন কি স্ট্যাটাস। এর থেকে বোঝা যায় তোমার ইন্ডাস্ট্রি থেকে কি ধরনের পলিউশন হচ্ছে। আমাদের যেমন এই ইন্ডাস্ট্রি গুলোতে বা যে কোনো একটা অফিসে যেমন অ্যাকাউন্টস এর অডিট হয়, অডিট মানে কি, মানে হচ্ছে কি ধরনের কি কাজকর্ম হচ্ছে, ঠিকঠাক চলছে কিনা সেটা একটা ভেরিফিকেশন। সেরকম এনভায়রনমেন্টাল একটা অডিট হয়, সেখানে লোক আছে, তার উপরে তোমার ইন্ডাস্ট্রিটার নেক্সট ইয়ারের লাইসেন্স ডিপেন্ড করে। তুমি যদি বারবার ফেল করতে থাকো তাহলে কিন্তু তোমার লাইসেন্স সিজ হয়ে যায়, তখন তোমাকে আবার এই প্যারামিটার ঠিক করে আবার ওদেরকে ডেকে আবার এই অডিট করে তবে তোমাকে লাইসেন্স আবার বার করতে হবে। তো দিস ইজ, আমরা ডিজলভ অক্সিজেন কেন মাপছি না, আমরা ডিজলভ অক্সিজেন মাপছি আমার ওয়াটার স্যাম্পলটার কোয়ালিটি বুঝতে, ওর মধ্যে কি এসে পৌঁছেছে সেটা বার করার জন্য। ডিজলভ অক্সিজেনের দুটো ভাগ হয়, আমাদের সিলেবাসে নেই তবু জেনে রাখো, ডিজলভ অক্সিজেনের কিছু ভাগ হয়, দুটো ভাগ। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাকে বলে বিওডি, খুব হট টপিক, নেটে মারলে প্রচুর ডকুমেন্ট পাবে। আরেকটা হচ্ছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে আমার জলে যে অক্সিজেনটা কনজিউম হচ্ছে সেটা বায়োলজিক্যাল কারণে হচ্ছে না কেমিক্যাল কারণে হচ্ছে, সেটাও ইন্ডিকেট করে। তো এই ধরনের, যেরকম আমরা জলের হার্ডনেস দেখেছি, পিএইচ দেখেছি, অ্যালকালিনিটি দেখেছি, হার্ডনেস দেখেছি, সেরকমই একটা প্যারামিটার হচ্ছে ডিও। ডিও আমাদের সোর্স অফ পলিউটেন্স, সোর্স অফ কেমিক্যাল কন্টামিনেশন, এগুলো ইন্ডিকেট। এটা একটা মানে কারণ। নেক্সট চলে আসি, হোয়াট ইজ ডিজলভ অক্সিজেন। আশা করি কেন অক্সিজেনটা মাপি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না, এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা আমাদের সিলেবাসে আছে, এটা হচ্ছে মোস্ট মানে কি বলবো প্র্যাকটিক্যাল কজ। আচ্ছা, চলে আসি, হোয়াট ইজ ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন কাকে বলে? The dissolved oxygen is a measure of how much oxygen is dissolved in your water, or we can say how much oxygen is available in your water. জলে ডিজলভ অক্সিজেনই কিন্তু জলের কোয়ালিটিকে কন্ট্রোল করে। যে অক্সিজেন ডিজলভ নয় তার উপর কিন্তু জলের কোনো কোয়ালিটি ডিপেন্ডেন্ট নয়। তো সেরকমই আমরা অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন বিভিন্ন ওয়াটার স্যাম্পেলের আমরা মেপে থাকতে পারি। যদি আমরা ইন্ডাস্ট্রির আউটলেট নিই তার এক ধরনের হবে, যদি তোমার বাড়ির পাশের পুকুরটা নাও তার এক ধরনের অক্সিজেন লেভেল হবে, সেই পুকুরে যদি মানে পানা থাকে, পচে যায়, পচা পুকুর যদি হয় তার অক্সিজেন অ্যামাউন্ট অফ অক্সিজেন এক ধরনের হবে। যদি সেই অক্সিজেন পুকুরের কম হবে তো। কম হবে ডেফিনেটলি। যদি সেখানে মাছ চাষ হয়, মাছগুলো যদি খুব ভালো অবস্থায় থাকে, রেগুলার যেগুলো যে পুকুরগুলোতে আমার মাছ খুব চাষ বেশি হয় আছে। সেগুলোর কোয়ালিটি হচ্ছে ঠিকঠাক আছে, তার মানে এই ধরনের ইন্ডিকেশন কিছুটা প্রিলিমিনারি, এছাড়া আমরা টেস্ট করতে পারি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা তুমি যে ওয়াটারটা নিচ্ছ এবং যে ওয়াটারটা তুমি রিলিজ করছো, তুমি একটা ইন্ডাস্ট্রির একটা এমপ্লয়ি, তুমি পারচেস করার সময় জিনিসগুলোকে যেমন দেখে নিচ্ছ, সেরকম যে জিনিসগুলো তুমি ছাড়ছো সেগুলোর রেসপন্সিবিলিটিও তোমার, সে তার রেসপন্সিবিলিটি অন্য কেউ নেবে না। তুমি একটা প্রোডাকশন দাঁড় করিয়েছো, এখানে একটা বিরাট ইন্ডাস্ট্রি রান করছে, এর প্রোজ এবং কনস দুটোই তোমার, তো সের মধ্যেই এটা আসে। নেক্সট, ডিজলভ অক্সিজেনকে আমরা কি ইউনিটে এক্সপ্রেস করি? হার্ডনেসের যেমন পিপিএম, এটারও তাই, এছাড়া আছে এমজি পার লিটার। তাহলে আমরা কি জানলাম? হার্ডনেস, অ্যালকাইলিনিটি, ডিও, এরা সবাই একই ইউনিটে রান করে, হয় এমজি পার লিটার অথবা পিপিএম, দুটোর একটার মধ্যে এরা থাকে আমাদের দেশে অ্যাটলিস্ট। পিপিএম, পিপিএম আবারও সবাই আমরা জেনে গেছি পিপিএম এর ফুল ফর্ম কি, পার্টস পার মিলিয়ন। আর ঘটনাচক্রে 1 ppm is equivalent to 1 mg per liter। সুতরাং আমি যে কোনো একটাতে গিয়ে যদি পৌঁছাই আরেকটা ইউনিটে খুব ইজিলি শিফট করে যেতে পারবো, এর জন্য আমাকে কোনো
রিলেশন মুখস্থ রাখতে হচ্ছে না। আর যেটা দেখছো আরেকটা আমি দিয়েছি এখানে মাইক্রোমোল। তো মাইক্রোমোল নিয়ে জাস্ট জেনে রাখো, শর্ট কোশ্চেনের জন্য মাইক্রোমোল আমাদের দেশে খুব একটা চলে না। নেক্সট, হাউ ডিও ইন্ডিকেট ওয়াটার কোয়ালিটি। ডিও ওয়াটার কোয়ালিটিকে কি বোঝায়? তুমি একটা মাপ বললে, আর কি বুঝবো? তুমি কি বুঝবে? আমি একটা ডেটা দিয়ে তোমার হাতে ধরিয়ে দিলাম, তুমি কি বুঝবে? চলে এসে একটা সহজ ছবিতে বুঝে নি। এটা ফিশ দিয়ে দেওয়া আছে, এর থেকে তুমি, তোমার হয়তো ডাইরেক্টলি মাছের সাথে সম্পর্ক নেই, কিন্তু তুমি এর থেকে অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন, অ্যাভেলেবিলিটি অফ দ্য ফ্রেশনেস অফ ওয়াটার তুমি খানিকটা বুঝতে পারবে। যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, যত তুমি রেড থেকে গ্রিনের দিকে যাচ্ছ, ইওর ওয়াটার ইজ মোর অ্যান্ড মোর ফ্রেশ। ফ্রেশ হলে কি হবে? সেটাকে তুমি র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করার সময়ও তুমি এক ধরনের গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারবে। ওয়েন তুমি যখন এটার এফ্লুয়েন্ট, এফ্লুয়েন্ট মানে কি, যেটা আগেও বললাম, যে বর্জ্য জলটা তুমি ত্যাগ করছো তোমার ইন্ডাস্ট্রি থেকে, তো সেই ইন্ডাস্ট্রিটার যে এফ্লুয়েন্ট, তার কোয়ালিটিও তুমি খানিকটা বুঝতে পারবে। দিস ইজ ইনপারমিসিবল অর নট। তুমি কি ধরনের প্রোডাকশন, তুমি কি ধরনের ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছো, তার কতটা, তার বড়, তার আকার কতটা, কতটা রোজ প্রোডাকশন হচ্ছে, এর ওপর তোমার একটা গাইডলাইন, তোমার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল যে পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা একটা গাইডলাইন দিয়ে দেয়, তোমাকে তার মধ্যে থাকতে হবে। কিছু কিছু ফ্যাক্টরিতে ঢোকার সময় দেখেছো বাঁদিকে একটা পরিবেশগত তথ্য বলে একটা বড় বোর্ড টাঙানো থাকে, কারোর আশেপাশে থাকলে যাওয়ার সময় খেয়াল করো। বাঁদিকে একটা ঢোকার সময় বাঁদিকে একটা বোর্ড থাকে, সেই বোর্ডে নর্মাল লেভেল এবং তোমার ইন্ডাস্ট্রিটার কি লেভেল সব উল্লেখ থাকে। এটা হচ্ছে তার কারণ, বোঝা গেল? ওখানে মেনলি এয়ার থাকে, আমরা যেগুলো দেখি সেগুলো এয়ার পলিউটেন্ট ওয়াইসি হাই হয়। এই যত স্টিল প্ল্যান্ট বলো, তারপরে যা যা আছে ম্যাক্সিমামের এয়ার পলিউশন এটা বেশি, তবে এটাও থাকে। তো যাই হোক, এই ছবিটা তোমরা নর্মাল কি মানে অবস্থা খানিকটা বুঝতে পারবে। কি করে ডিও বার করি? ডিও আমরা বার করি হচ্ছে, দুটো প্রসেস আছে জেনে রাখো। একটা হচ্ছে টাইট্রিমেট্রিক, যেটা আমরা করব, আমাদের পুরোনো সিলেবাসে এইটাই ছিল, এটা এবারও আছে। টাইট্রিমেট্রিক না কি সেটা উল্লেখ নয়, তো আমরা এবছর টাইট্রিমেট্রিক করাচ্ছি। হ্যাঁ বলো। টাইট্রিমেট্রিক মানে ওই কমপ্লেক্সোমেট্রিক্স যেটা, ওইটা? না, টাইট্রিমেট্রিক মানে হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে, এবার সেখানে কমপ্লেক্স ফর্ম একটাই টাইট্রেশন? হতেও পারে, অন্য কোনো ভাবেও হতে পারে। একটাই টাইট্রিমেট্রিক মানে ও আচ্ছা টাইট্রেশনের মাধ্যমে, সেটা অ্যাসিড আচ্ছা বেসিস আচ্ছা। হলেও হবে, কমপ্লেক্সোমেট্রিক হলেও হবে, পারম্যাঙ্গানোমেট্রিক আছে, আয়োডোমেট্রিক আছে, সবই টাইট্রিমেট্রিকের মধ্যেই পড়ে। আচ্ছা, ওকে। এটা আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস, অর্থাৎ এখন বাজারে ডিওর একটা ইনস্ট্রুমেন্ট হয় পিএইচ এর মতো। সে এখন আধুনিক হতে 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 হতে, ওই যে বললাম না, এখন অন স্পট ডিসিশন লোকে নেয়। সেই তুললাম, ল্যাবে এলাম, রিপোর্ট হলো, ফের রিপোর্ট গেল, তুমি দেখলে বেশি, আবার সেটাকে রিচেক, অনেক হ্যাপা হয়। তার থেকে ওই তুমি টেকনিশিয়ান ডাকবে, পয়সা দেবে, একটা তোমাকে 6 মাস অন্তর অন্তর করালে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিস তোমাকে সেই ল্যাবকে দিতে হবে, সে তুমি পয়সাটা ধরিয়ে দেবে, সেই যন্ত্রপাতি নিয়ে আসবে, চেক করবে, চেক করে রিপোর্ট জমা দেবে। আর সেই রিপোর্টের ভ্যালিডেসি এইসব চেক করার জন্য নর্মাল স্টুডেন্টদের একটা পড়িয়ে রাখা হয় ওভারঅল আইডিয়া। এই হলো আমাদের প্রসেস। এটা কতগুলো ইনস্ট্রুমেন্ট দেখে রাখি, যদি ভবিষ্যতে কখনো আমরা ইন্ডাস্ট্রিতে যখন যাব, যখন কর্মজগতে যাব, তখন যদি কখনো কিছু চোখের সামনে চলে আসে, তাহলে যাতে বুঝতে অসুবিধা না হয়। যদিও আমরা এটার উপর আপাতত কাজ করছি না, কারণ টোটাল ইন্ডিয়ায় আমি বহু জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, খুব আমি কোথাও এরকম মানে ইনস্ট্রুমেন্টাল ইয়ে এখনো অব্দি পাইনি। ঠিক আছে, ম্যাক্সিমামই ডিওর প্রসেস বলতে টাইট্রেশন যেটা আমরা করাচ্ছি সেটাই দেখাবে। তো মোটামুটি আমি একটু তোমাদের চিনিয়ে রাখি, যদি বাই চান্স কখনো লাগে। একদম পিএইচ এর মতনই, শুধু একটু প্রসেসটা অন্য, একদম ইয়েতে দিয়ে দেবে এখানে মোটামুটি। ইলেকট্রোড থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে, পোর্টেবিলিটির উপর ডিপেন্ড করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, যত ল্যাব অ্যাডভান্সড হয় তত এই অ্যাডভান্সমেন্টের একটা তুমি ছবি দেখতে পাচ্ছ, তত তুমি এক একটা জায়গায় এক একটা দেখবে। তবে আপাতত তোমরা টাইট্রেশনে চলে আসো, কারণ এখনো অব্দি যা ল্যাব আছে সেগুলোতে টাইট্রেশনই চলছে টিল নাও। আচ্ছা, এবার চলে আসি আমরা যে প্রসেসটা করব তার থিওরি, মানে সেইটা কিভাবে ওয়ার্কিং হয়।
এখানে প্রসেসটা তোমরা পরে পেয়ে যাবে। এর লেখার জন্য কি ডকুমেন্ট সেটাও আমি আজ না হোক কালকের মধ্যে আমি সাপ্লাই করে দেবো। শুধু একটু জিনিসটা বুঝে রাখ। এখানে কি হয়, দ্য মেথড ইজ কল্ড রিংক্লার মেথড, রিংক্লার অর আয়োডোমেট্রিক টাইট্রেশন। যে বলছিল না কমপ্লেক্সোমেট্রিক, কমপ্লেক্সোমেট্রিক নয়, এটা হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। Why it is iodometric? Because here the iodine is liberated. এখানে আয়োডিন তৈরি হয়, আমরা সেই আয়োডিনকে মাপবো। আমরা অক্সিজেনকে কিন্তু এখানে মাপবো না, অক্সিজেনকে মাপা সম্ভব নয় টাইট্রেশনের মাধ্যমে। আমরা এখানে মাপবো আয়োডিন। যত পরিমাণ অক্সিজেন জলে আছে তত পরিমাণই আয়োডিন তৈরি হয়েছে, এটা তুমি ইকুয়েশন থেকে জেনে যাবে। তাহলে তুমি যদি আয়োডিনকে মাপো তাহলে তুমি বলতে পারবে কতটা অক্সিজেন অ্যাকচুয়ালি জলে ছিল। তো এখন আমরা সবাই কনসেন্ট্রেট করব আয়োডিন। সামহাও আমরা এখান থেকে আয়োডিন তৈরি করবে জল, তার যে অক্সিজেন আছে সেটা দিয়ে। সেই আয়োডিনকে আমরা মাপবো। we will going to measure the amount of iodine that is liberated during the titration. So to liberate iodine we have to add some kind of reagent. এই আয়োডিনটা তো জলে নেই, এটা তো তোমাকে বাইরে থেকে দিতে হবে। So we have to add some amount of reagents by which it can produce, it means the water can produce some amount of iodine, and that iodine will be titrated against sodium thiosulfate, Na2S2O3, which is also known as standard hyposolution. এটাকে নিকনেম হয়। তো যে পরিমাণ আয়োডিন তৈরি হবে সেটাকে আমরা মেজার করে বলবো কতটা অক্সিজেন আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, হিয়ার উই ইউজ, এখানে আমরা কি কি রিয়েজেন্ট ইউজ করব যার থেকে একটা আয়োডিন তৈরি হবে। হিয়ার উই ইউজ ম্যাঙ্গানাস সালফেট MnSO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম আয়োডাইড ইনটু দ্য স্যাম্পল। আর একটা অ্যাজাইড থাকে, তবে অ্যাজাইডটা আমরা ল্যাবে ব্যবহার করি না। কেন? আমরা যে জলটা কাজ করাই ল্যাবে, যখন আমরা অফলাইন করি, যে ল্যাবটাতে যে জলটা আমরা দিই তাতে অ্যাজাইড দেওয়ার মতন কম্পাউন্ড থাকে না। ওগুলো জেনারেলি ক্লোরাইড টোরাইড ধরার জন্য অ্যাজাইড দেয়। আমাদের জলে সেরকম রেটে ক্লোরিন নেই, কারণ আমরা তো ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ব্যবহার করি না, আমরা নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করি। তো সেইখানে অত সমস্যা হয় না, তাই জন্য আমরা আপাতত ইউজ করব ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম আয়োডাইড, এবং এর পরবর্তী একটা আছে H2SO4, সেটাও দেব। এই হচ্ছে টোটাল রিয়াকশন। একটু দেখে রাখো, দিস ইজ ইয়োর থিওরি। এই রিয়াকশনটা তোমাদের ভাইভার সময় হুবহু হয়তো লিখতে দেবে না, কিন্তু একটু ওভারঅল নলেজ তোমাদের লাগবে, যাতে অ্যাটলিস্ট বলতে পারো। পরীক্ষা হয়তো ধরে নাও অনলাইনেই হবে, যা হাওয়া দেখছি হয়তো অনলাইনে হবে, হয়তো। তো সেই ক্ষেত্রে অনলাইন যাতে টুকটাক অ্যান্সার দিতে পারো তার জন্য এটা একটু জেনে রাখো। ম্যাঙ্গানাস সালফেট আর যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি ব্যবহার করবে তাতে তৈরি হবে ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড, MnOH2। এই ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড পরে লিটল বিট চেঞ্জ হয়, বেসিক ম্যাঙ্গানিক অক্সাইড হয়, ছেড়ে দাও। সেই ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইডে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দেবে তৈরি হয় ম্যাঙ্গানাস সালফেট, MnSO4, দ্যাট ইজ ইয়োর থার্ড ইকুয়েশন, ম্যাঙ্গানাস সালফেট। এই অবস্থায় আমরা পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব, তাতে কি হবে, কিছুটা আয়োডিন তৈরি হবে, I2, iodine that will dissolve in your water। সেই আয়োডিনকে তোমার টাইট্রেশন করতে হবে সোডিয়াম থায়োসালফেট, দ্যাট ইজ Na2S2O3। সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করতে হবে উইথ দ্য হেল্প অফ অ্যান ইন্ডিকেটর হুইচ ইজ নোন অ্যাজ স্টার্চ ইন্ডিকেটর। স্টার্চ, এই তোমার অ্যারারুট, গম, এর মধ্যে যে স্টার্চ থাকে সেই স্টার্চ ইন্ডিকেটর দিয়ে তোমাকে কাজ করতে হবে, আয়োডিন লিবারেশনকে ধরতে হবে। কতটা, ঠিক হার্ডনেস বা অ্যালকালিনিটির মতোই, কতটা থায়োসালফেট বুড়ের থেকে খরচা হলো সেটাকে তোমাকে মেপে নিতে হবে। তারপর সেটাকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন প্রোভাইড করা থাকবে, সেখানে পুট করে বলতে হবে কতটা অক্সিজেন জলে ছিল। তাহলে কি করব, ফার্স্ট উই হ্যাভ টু টেক আ ওয়াটার স্যাম্পল। আফটার টেকিং দ্য ওয়াটার স্যাম্পল উই হ্যাভ টু অ্যাড ম্যাঙ্গানাস সালফেট, alkaline iodide and a little amount of sodium hydroxide if needed, যদি লাগে।
এর ভেতরে এই অ্যালকালাইন আয়োডাইড আর ম্যাঙ্গানাস সালফেট এই দুটোই আমরা মূলত দিই। এই দুটো অ্যাড করার সাথে সাথে সেখানে আয়োডিন তৈরি হবে। আয়োডিনটা যখন তৈরি হবে তখন তাকে আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করাবো। সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে কিছু প্রেসিপিটেট থাকে, সেটা ডিজলভ হয়ে গিয়ে সলিউশনটা ক্লিয়ার হয়। ক্লিয়ার হলে আমার টাইট্রেশন করতে সুবিধা হয়। আর ঘোলা জল নিয়ে টাইট্রেশন করা যায় না, রং দেখতে পাবে না। তো সলিউশনটাকে প্রথম ক্লিয়ার করে সেই সলিউশনটাকে নিয়ে আমরা থায়োসালফেটের এগেনস্টে টাইট্রেশন করব। যে সলিউশনটা আমরা পেলাম তাতে আমরা কি মাপতে চলেছি? অক্সিজেন। অ্যাট প্রেজেন্ট সে কি আছে? সব অক্সিজেন কনজিউম হয়ে আয়োডিন তৈরি হয়েছে। Now we have to measure iodine, and whatever the amount of iodine we can measure, that will be the amount of oxygen. এই হচ্ছে টোটাল ফর্মুলা। এর উপর যদি কারুর কোথাও থিওরি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, কি কি করতে হবে, মানে কেন করছি সেটা জেনে নাও। কি করতে হবে সেটা স্যার দেখাবে। এই অবধি যদি কারুর অসুবিধা থাকে সে নিঃসংকোচে বলতে পারো। কোনো প্রবলেম আছে? নো ম্যাম। বাকিদের আদার কারুর? তাহলে অ্যালকালাইন আয়োডাইড দেবো, পটাশিয়াম আয়োডাইড। জেনারেলি অ্যালকালি মানে কি? অ্যালকালি গ্রুপের একটা আয়োডাইড। চাইলে তুমি সোডিয়াম আয়োডাইডও দিতে পারো, বাট এখানে আমরা পটাশিয়াম আয়োডাইড দিই। পটাশিয়াম আয়োডাইড ম্যাঙ্গানাস সালফেট দেবো, আয়োডিন তৈরি হবে। সেই আয়োডিনটাকে ক্রিস্টাল ক্লিয়ার ফর্মে পাওয়ার জন্য আমরা H2SO4 দেবো। পিওর আয়োডিন পেলাম, সেটাকে আমরা টাইট্রেশন করবো। হোয়াট এভার দ্য আয়োডিন উই ফাউন্ড we will measure. কি কি অ্যাপারেটাস লাগছে এই অবধি আমি দেখিয়ে ছাড়ি, এরপর স্যার ধরবে। অ্যাপারেটাস লাগছে একটা বিওডি বটল, মানে জলটাকে যখন আমরা স্যাম্পলিং করব তার একটা বটল লাগে। এক্ষেত্রে আমি বলে দিই, স্যার আবারও বলবেন, জলটা যখন আমরা কালেক্ট করব ওর একটা স্পেসিফিক নিয়ম আছে। টাইট্রেশনটা খুব একটা কঠিন নয়। জিনিসটা যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যখন আমি স্যাম্পেলটা কালেক্ট করব, কালেক্ট করার সময় একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা প্রসিডিওর শুরু হলে বলে দেওয়া হবে। Volumetric flask. Why? We need this to prepare manganese sulfate and potassium iodide. এটা আমাদের লাগবে ম্যাঙ্গানাস সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড বানাবার জন্য। এটা তোমাদের বানাতে হয় না, এটা আমাদের ল্যাব থেকে বানানো থাকে। ম্যাম, পিপেট। হ্যাঁ বলো। বিওডি বটল মানে ওই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বটলগুলোর নাম এটা। বিওডির সময়ও এই বোতল নেওয়া হয়, ডিওর সময়ও এই বোতল নেওয়া হয়, নামটা বিওডি বটল। ওকে। কনিক্যাল ফ্লাস্ক, যেটা দিয়ে টাইট্রেশন করবে। বুরেট স্ট্যান্ড, এন্ড বুরেট স্ট্যান্ডে যখন লাগাবে তখন এইভাবে দাঁড়াবে বিষয়বস্তুটা। মেটেরিয়ালস কি কি লাগবে? ম্যাঙ্গানাস সালফেট, আগেই বলেছিলাম ম্যাঙ্গানাস সালফেট লাগবে 2 ml। 2 ml অ্যালকালাইন আয়োডাইড অ্যাজাইড। অ্যাজাইড মিক্স থাকে, মানে আয়োডাইডটা যখন আমরা তৈরি করি অ্যাজাইড মিশিয়ে দিই, আলাদা করে যাতে ছেলেপুলেকে না ব্যবহার করতে হয়। আর জলের মধ্যে যদি ক্লোরিন না থাকে, আমাদের কাছে যদি প্রুফ থাকে যে জলে ক্লোরিন নেই, তাহলে আমি অ্যাজাইডটা নাও ব্যবহার করতে পারি, কিন্তু বাকিগুলো করতেই হবে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বিকজ একটা প্রেসিপিটেট পড়ে ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইডের, ওইটা থাকলে খুব সমস্যা, তো ওটাকে ডিজলভ করার জন্য সালফিউরিক অ্যাসিড দিতে হয়। স্টার্চ, দ্যাট ইজ ইউজড অ্যাজ ইন্ডিকেটর। আর যা দিয়ে টাইট্রেশন করবে 0.025 নর্মাল সোডিয়াম থায়োসালফেট। ম্যাম, এই হচ্ছে। হ্যাঁ বলো। ওই স্টার্চটা ম্যাম ওটা কি বেসিক ইন্ডিকেটর নাকি ম্যাম ওটা অ্যাসিডিক ইন্ডিকেটর? না না, স্টার্চের ওরকম কোনো ইয়েতে হয় না, নর্মালি এটা মিডিয়াম রেঞ্জ ওরা ক্যারি করে। এই ধরনের থায়োসালফেট বা এই ধরনের টাইট্রেশনে ওগুলো হেল্প করে। ওগুলো এক্সট্রিম অ্যালকালাইন বা অ্যাসিডিক খুব একটা মানে হেল্প করতে পারে না। আচ্ছা, ওকে ওকে। এবার স্যারের কাছে পৌঁছাবে, স্যার ওটার প্রসিডিওরটা দেখাবেন। মোটামুটি স্টার্চ ইন্ডিকেটরের যা পিএইচ থাকে ওই নিউট্রাল রেঞ্জে ভ্যারি করে, 7-8 এর আশেপাশে ওটা ভ্যারি করে বলেই এটা সুবিধা হয় এই কাজগুলো করতে। আচ্ছা, এবার আমি স্যারকে ছাড়ছি। স্যার আছেন? গুড আফটারনুন।
সবাইকে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে অনেককেই দেখতে পাচ্ছি কলেজে এসছে, মাঝে মাঝে একটা টিম আসছে, ঠিক আছে? তো তোমরাও সেইভাবে যদি টিম করতে পারো সেভাবে তোমরা আসতে পারো, ঠিক আছে? এসে ওই সপ্তাহে একটা করে ল্যাব করে যেতে পারো, ঠিক আছে? তবে যেদিনই আসবে তার স্যার আগে আমাদেরকে জানাবে হ্যাঁ। কবে আসছো, বিশেষ করে হুম, রথিন স্যারকে, কারণ রথিন আগের থেকে স্যারের একটু থাকাটা জানিয়ে খুব আবশ্যিক। রথিন স্যার যেদিন হুম। থাকবেন সেদিনই তোমরা আসবে, তার জন্য আর কারোর সাথে না যোগাযোগ করো, রথিন স্যারের সাথে যোগাযোগ করবে আসার আগে। ওকে ম্যাম। বলছি স্যার অনেকে যাচ্ছে স্যার, মানে আমরা অনেকে আছে আবার যেতেও পারছে না, মানে আমিও তার মধ্যে একজন স্যার। হুম, বলছি আমরা আমরা স্যার যাদের পরে পক্ষে কোনোদিন সম্ভব, চান্স ঠিক পাবো না আছে? স্যার? কেন পাবে না? আরে সব সময় তোমাদের জন্য কলেজ খোলা আছে। সব পাবে, সব ও, ঠিক পাবে। আছে, যদি পরীক্ষার আগে চান্স অফলাইন অবশ্যই হয় পাবে। তাহলে হ্যাঁ, সবাইকে করিয়ে দেওয়া হবে। যদি যে আসতে পারছো না, সে কোভিড এর জন্য হোক, দূরে থাকার জন্য হোক, যে যে কারণে হোক, আসতে যদি না পারো, চিন্তার সময় কিছু নেই। আমরা পরীক্ষা যখন হবে, যখন ভাইভা হবে, আমরা মাথায় রাখবো এই কোভিড সিচুয়েশন, এবং তোমাদের নলেজের ওপরেই আমরা ইভ্যালুয়েট করবো। অতএব হুম, ওইটা না নিয়ে ম্যাম, মানে আমি ওই ভাইভার জন্য বলছি না, আমি শুধু বলছি যে আমরাও মানে একটু জানতে পারলে ভালো হতো, নিজে থেকে একটু মানে হ্যাঁ, আমি উচিত বলছি যেটা ছিল ধরো, যে করতাম একটু। হ্যাঁ তুমি হয়তো ধরো করতে পারলে না, ঠিক আছে? হয়তো এই করতে করতে দেখা গেল পরীক্ষা চলে এসছে, পরীক্ষাও হয়ে গেল, তো সেক্ষেত্রে ল্যাব চলে যাচ্ছে না, ল্যাব কিন্তু কলেজেই থাকবে, এবং এটা তো কন্টিনিউ চলতে থাকবে না তোমাদের থার্ড ইয়ার পর্যন্ত। তো সম্ভব হলে ইয়েস স্যার। আমরা যে কোনো সময় তোমাদের, তার কারণ এটা তো ইন্ডাস্ট্রিয়াল জবে বা কোথাও জব করতে গেলে যদি দরকার হয়, তাহলে থেকে তো এখনো আমাদের বাইরে মানে তারা জব করছে, তাদের যদি দরকার হয় তারা কিন্তু কলেজে এসে দেখে যায়, যে ভুলে গেছে হয়তো, হয়তো সেটা মানে অফ করেছিল, কিন্তু সেটা দরকার যদি হয়ে থাকে কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই পিএইচ মাপা বা এই ডিও মাপা এইগুলো কিন্তু অনেককে জিজ্ঞেস করে, আর তাতেও যদি অসুবিধা হয় তো কলেজ এসে ওরা কিন্তু দেখে যায় এখন, ঠিক আছে? এক্সপেরিমেন্ট কলেজে থাকছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? স্যার আমরা যে কোনো সময় করতে পারবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি পরীক্ষা হয়েও যায়, ওকে ওকে তারপরে স্যার, যদি থ্যাংক ইউ। সম্ভব হয় মানে কি, তারপরে তো ফার্স্ট ইয়ার আছে না, সে তোমরা তখন সেকেন্ড ইয়ার, সে সময় আমি বলছি কি, যদি তোমাদের ক্লাস যদি অফলাইনে কন্টিনিউ না হয় এবং যদি না আসতে পারো, আসতে পারলে তো অনেকেই আসছে, হ্যাঁ, সেরকম দেখো, আর যদি না পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, করে দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নীলাঞ্জনের বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি নীলাঞ্জনের তো বাড়ি? যাদবপুরে। স্যার আমার বাড়ি হচ্ছে আচ্ছা, যাদবপুরে, কিন্তু স্যার আমার বাবার কাজের জন্য আমার সুন্দরবনের কাছে থাকতে হয়। ও, স্যার আমি এমনি তো আচ্ছা, এই জন্য যেতে পারছি না যে আমার বাড়ি এখান থেকে যাওয়া যায় ইজিলি, কিন্তু স্যার যাচ্ছি না ওই একটাই কারণে, কারণ স্যার ওই লাইভ ক্লাস গুলো করতে পারবো না, তো এই জন্যই যাচ্ছি না, নয়তো আমরা যেতেই পারতাম। এই যে লাইভ ক্লাস গুলো করতে পারতাম না, এই জন্যই যাচ্ছি না। যাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে? ইয়েস স্যার। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাকে এ করে দিয়েছেন, আচ্ছা। এবারে আমি, ম্যাডাম যদ্দূর বললেন তোমাদের অ্যাপারেটাস গুলো দেখিয়ে দিলেন, এরপর প্রসিডিওরটা কি সেটা আমি পরপর বলে যাচ্ছি, ঠিক আছে? একটু ফলো করো, ভালো করে একটু ফলো করার চেষ্টা করো, দেখো অনেকটাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ সবাই? স্যার দেখতে পাচ্ছি। এবার একটু প্রথম থেকে চলে আসতে একটু আমি এ করে নিই। তো এই 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 যে অ্যাপারেটাস গুলো দেখছো, এগুলো কিন্তু মানে পোর্টেবল বলো বা পিএইচ যেমন মেপেছো সেরকম, কিন্তু আমরা যেহেতু টাইট্রিমেট্রি করছি, তাই টাইট্রেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখব, ঠিক আছে? এখানে আলাদা কোনো অ্যাপারেটাস কিন্তু আমাদের সেইভাবে অটোমেটিক সে মানে শো করবে তার ডিও কত, সেটা কিন্তু হবে না। আমরা যেটা করব, টাইট্রেশনের মাধ্যমে কিছু ইন্ডিকেটরের কালার চেঞ্জ, টাইট্রেশন মানে অবশ্যই একটা কথা মাথায় আসে কি, না কোনো ইন্ডিকেটর তার কালার চেঞ্জের মাধ্যমে টাইট্রেশন কমপ্লিট হয়েছে সেটা বোঝায়, এবং তারপর আমরা টাইট্রেন্ট আর যেটার
স্ট্রেংথ মাপতে চাইছি সেটাকে বের করতে হয়। তো মেটেরিয়ালস তাহলে কি কি বলে দিয়েছেন ম্যাডাম, তবু আমি আরেকবার রিপিট করে যাই, এরপরেই আছে পরেরটা প্রসিডিওরটা। 2 ml ম্যাঙ্গানাস সালফেট, এখানে আমরা সুইটেবল অ্যামাউন্টটা নিয়ে নিতে পারবো, এটা 2 ml বা 1 ml, আমাদের ক্যালকুলেশনের সময় বোধহয় ওখানে 1 ml হিসেবে দেখানো আছে, ঠিক আছে। তো তুমি ধরে নিতে পারো এটা 1 ml নিলে 1 ml এর মতোই হবে, 2 ml নিলে 2 ml এর মতোই হবে। তো এখানে আমরা 2 ml ম্যাঙ্গানাস সালফেট নিচ্ছি, 2 ml অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড সলিউশন। অ্যাজাইডটা কেন লাগছে সেটা বলে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের মডিফাইড রিংক্লাস মেথডে এই অ্যাজাইডটা পরে অ্যাড হয়েছে, এর আগে পর্যন্ত রিংক্লাস মেথড যেটা ছিল সেটাতে অ্যাজাইড ছিল না। তো অ্যাজাইডটা দেওয়া হচ্ছে নাইট্রাইট বা ক্লোরাইড এই টাইপের কিছু থাকলে সেটা এই যে অক্সিজেন লিবারেট করে, সেটা কিন্তু এই অক্সিজেনটা আবার ওই নাইট্রাইট থেকে নাইট্রেট হয়ে যায়। তো এইটা যাতে না হয় সেই জন্য ওই নাইট্রাইটটাকে গার্ড করার জন্য কিন্তু এই অ্যাজাইড এই কেমিক্যালসের রাসায়নিক পদার্থটাকে ইউজ করা হয়। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিতে হবে, এটা কেন না আমাদের যে সলিউশন করব সেখানে একটা প্রেসিপিটেট পড়বে, ঠিক আছে, সেইটাকে টাইট্রেশন করতে গেলে একটা ট্রান্সপারেন্ট সলিউশন না হলে আমরা ঠিকঠাক বুঝতে পারবো না, ওই জন্য যে প্রেসিপিটেটটা পড়ে সেটাকে ভালো করে ডিজলভ করানোর জন্য আমরা কিন্তু এই সালফিউরিক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করি। আর স্টার্চ সলিউশন, যেটা স্টার্চ মানে হচ্ছে তোমার এই কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে তোমার খুব ভালো ময়দা যেটাকে বলা হয়, সে ফ্লোর সেরকমও হতে পারে, ঠিক আছে, স্টার্চটা আর একটু হাই লেভেলের আর কি। তো এটা ওই মোটামুটি অলমোস্ট নিউট্রাল ধরে নেওয়া যায় এর পিএইচ লেভেল, এটার পিএইচ লেভেল দেখে কিন্তু করা হয় না, ঠিক আছে। এটার আয়োডিনের সঙ্গে স্টার্চ যদি অ্যাড করা হয় তাহলে যে কম্পাউন্ড তৈরি হয় স্টার্চ আয়োডাইড, সেটা হচ্ছে ব্লু কালার তৈরি হয়, ঠিক আছে। সেই ব্লু কালার তৈরি করার জন্যই কিন্তু আমরা এখানে স্টার্চ ইন্ডিকেটরটা ইউজ করি। থাকবে সঙ্গে কি না, অবশ্যই বুলেটের মধ্যে আমরা যেটা নেব সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট 0.025 নরমাল। এবারে প্রসিডিওরটা দেখো, প্রথমে আমরা কি করছি, non amount of sample water is taken in a BOD bottle avoiding contact of air। তো এখানে এই আমরা এয়ারটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কেন, তার কারণ আমরা কিন্তু কোনো স্যাম্পল ওয়াটার কোথা থেকে কালেক্ট করছি সেই জায়গার কোনো পন্ড বা কোনো সি বা কোনো জায়গার কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে কোনো ওয়েস্টেজ ওয়াটার আছে, হয়তো সেখানকার ডিও আমরা মাপবো, তাহলে সেখানের জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে সেটা আমরা মাপতে চাইছি। এবারে যদি আমরা উপর থেকে ওই জলটাকে কোনো মগে করে যদি বটলের মধ্যে মানে আমরা ঢেলে নিতে যাই, তাহলে কি হবে, সেটা এয়ারের সঙ্গে কন্ট্যাক্টে এলে এয়ারের অক্সিজেনটা কিন্তু এই ওয়াটারের সঙ্গে মিশে অক্সিজেনের অ্যাকচুয়াল লেভেলের থেকে কিন্তু সেটা বেড়ে যেতে পারে। তাই এটা কি করতে হয় না, এই বিওডি বোতলটা মুখ বন্ধ অবস্থাতে জলের নিচে ডিপ করতে হয়, ঠিক আছে, করে ওই জলের নিচে হচ্ছে মুখটাকে ওই লিডটাকে খুলে ফেলতে হয়। এবার জলটা ওই নিচে ভর্তি হবে, বোতলটা জলের নিচে থেকেই কিন্তু ভর্তি হবে এবং মুখটা বন্ধ করে দিয়ে তারপর উপরে তুলে আনতে হবে। প্রথমে আমরা তাহলে বিওডি বোতলে ওয়াটার কালেক্ট করলাম, স্যাম্পল ওয়াটার, ঠিক আছে, এভাবে আমরা লিডটা দিয়ে বন্ধ করব। দেওয়ার পর এরপর কি কর, হ্যাঁ বলো কিছু বলছিলে। স্যার বলছি ওই অক্সিজেনটা আমি শুধুমাত্র জলে থাকা ডিজলভ অক্সিজেনটাই নেবো, তো এটাই তো আমার মোটো, তাহলে স্যার আমি এটার জন্য বিওডি বটল কেন ইউজ করবো, আমি তো স্যার এমনি নর্মাল কোনো বটল ইউজ করতে পারতাম। হ্যাঁ সেটাও করতে পারো, সেটা অসুবিধা নেই। এমনি বোতল তুমি যদি করো সেক্ষেত্রে তুমি যদি গ্লাসের কোনো বোতল হয়, এবার বিওডি বোতল হলে কি হয়, তার একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে, ঠিক আছে। এবার তুমি যে কোনো বোতল নিলে তার হয়তো ইয়ে পাবে না, যদি কোনো ফাইবার বোতল নাও তাহলে সেক্ষেত্রে কোনো আলাদা কোনো রিয়াকশন হয়ে যেতে পারে, তুমি অ্যাসিড ফ্যাসিড যখন ইউজ করবে, ঠিক আছে। এই জন্য সব থেকে ভালো গ্লাস এবং এর যে এ হয় নির্দিষ্ট মেজারের যে বোতল গুলো হয় সেটাই ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করছি, 1 or 2 ml of manganese sulfate solution, 1 or 2 ml of manganese sulfate solution added into the BOD bottle by pipette, dipping the end well below the surface of the water। কি করছি আমরা তাহলে, খুব কম সময়ের জন্য আমরা কিন্তু পিপেট আউট করে নিচ্ছি একটা এই ম্যাঙ্গানাস সালফেটটা কত 1 বা 2 ml,
আমরা এখানে 1 ml ধরেই করি, বা সামনে আমরা লিখেছি কত 2 ml, বা 2 ml ধরেই করি। তাহলে আমরা 2 ml এই ম্যাঙ্গানাস সালফেটটা পিপেট আউট করে নিচ্ছি। পিপেট আউট করে নিয়ে খুব কম সময়ের জন্য বোতলের ওই লিডটা খুলে একটু ডিপ করে দিতে হবে। পিপেটের যে মুখটা ওটা একটু ওয়াটারের মধ্যে, স্যাম্পল ওয়াটারের মধ্যে ডিপ করে দিতে হবে, দিয়ে ওটাকে পিপেটটাকে ওপেন করে দিতে হবে। দিলে তাহলে আমরা যে সলিউশনটা নিয়েছি ম্যাঙ্গানাস সালফেট, তাহলে ইজিলি ওই টোটাল সলিউশনের সঙ্গে মিশে যাবে। আমরা এই ডিপ করে দিয়ে তারপরে ওটাকে ওপেন করছি, মানে ছেড়ে দিচ্ছি ওটা, মানে সলিউশনটা কেন ওই একই রকম ভাবে। যদি বাইরে থেকে দিতে হলে বাইরে থেকে কিন্তু অক্সিজেনের ম্যাঙ্গানাস সালফেট ওখানে আদার্স কোনো রিয়াকশন করে যেতে পারে। এই জন্য আমরা কিন্তু যাতে করে টোটালি অ্যাভয়েড করছি বাইরের অক্সিজেনটাকে, ঠিক আছে। তাই আমরা এভাবে কিন্তু ম্যাঙ্গানাস সালফেটটা কার মধ্যে নিয়ে নিলাম, ওই স্যাম্পল ওয়াটারের মধ্যে, ঠিক আছে। ঠিক এভাবে দেখেন, এরকম ভাবে একটু জলের মধ্যে ওটাকে ডিপ করে দিয়ে পিপেটটাকে ছেড়ে দিতে হবে। দিলে টোটাল ওই ম্যাঙ্গানাস সালফেট সলিউশন জলের সঙ্গে মিশে যাবে। এরপর আমরা দিচ্ছি 1 or 2 ml অফ অ্যালকালাইন আয়োডাইড অ্যাজাইড সলিউশন। তাহলে আমরা স্যাম্পল ওয়াটারের মধ্যে প্রথম দিলাম ম্যাঙ্গানাস সালফেট সলিউশন, একটু পিঙ্কিশ কালারের সলিউশনটা হয় ম্যাঙ্গানাস সালফেট। এর মধ্যে যখনই আমরা এই 1 or 2 ml অফ অ্যালকালাইন আয়োডাইড অ্যাজাইড সলিউশন দেব, সঙ্গে সঙ্গে দেখবে একটু ব্রাউনিশ কালারের, একটু বাদামি রঙের একটা প্রেসিপিটেশন শুরু হবে, প্রেসিপিটেট পড়তে শুরু করবে, মানে একটা অধক্ষেপ কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করবে। তাহলে এখানে যখন আমরা ওয়াটারের মধ্যে ম্যাঙ্গানাস সালফেট দিয়েছি, সঙ্গে সঙ্গে কি হবে, এই যে অ্যালকালাইন আয়োডাইড অ্যাজাইড দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ওখানে ম্যাঙ্গানিক বেসিক ম্যাঙ্গানিক হাইড্রোক্সাইডে কনভার্ট হবে, এবং সেটা কি হবে, ওর মধ্যে ওই প্রেসিপিটেট অবস্থায় থিতিয়ে পড়তে থাকবে, ঠিক আছে। তো এটার জন্য বেশ কিছুক্ষণ আমাদের 1 মিনিট বা 2 মিনিট টোটাল প্রেসিপিটেশন কমপ্লিট হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হয় এটাকে, এবং ভালো করে ওটাকে একটু শেক করে নিতে হয়, ঝাঁকিয়ে নিতে হয়, যাতে করে ইউনিফর্মলি যাতে ওই সলিউশন গুলো, যে সলিউশন গুলো আমরা অ্যাড করলাম রিয়েজেন্ট কি কি না, ওই পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড আর ম্যাঙ্গানাস সালফেট টোটালি যেন ভালো করে রিঅ্যাকশনটা কমপ্লিট করতে পারে, তাই একটু ঝাঁকিয়ে নিতে হয়। নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর, যতক্ষণে আমরা কিছুক্ষণ পর দেখবো টোটাল প্রেসিপিটেট থিতি একদম নিচের দিকে, উপরের দিকে একটু স্বচ্ছ একদম ট্রান্সপারেন্ট ওয়াটার উপরের দিকে দেখা যায়। তো এরপর আমাদের যে কাজ করতে হবে কি না, অ্যাড করতে হবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু কি বললাম, যে দ্য বটল ইজ স্টপার্ড ওয়েল অ্যান্ড শেকেন থরোলি, যে কথাটা আমি বলছিলাম, দ্য ব্রাউন পিপিটি অফ ম্যাঙ্গানিক অক্সাইড ফর্ম গেটস সেটেল ডাউন। তার মানে প্রেসিপিটেটটা আস্তে আস্তে থিতিয়ে টোটাল কিসের, বেসিক ম্যাঙ্গানিক অক্সাইড যেটা, তার প্রেসিপিটেটটা টোটালি কিন্তু ওখানে থিতিয়ে পড়বে। এরপর আমরা কি করছি, এরকম শেক করে রাখতে হবে, রাখার পর প্রেসিপিটেশন পড়ে ওটা প্রেসিপিটেট কমপ্লিট হবে। এই যে এটা একটু আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। অ্যালাউ দ্য প্রেসিপিটেট টু সেটেল ডাউন, টোটালি এই প্রেসিপিটেট যতক্ষণই হবে একটু ওয়েট করে যেতে হয়, একটু টাইম নিয়ে ওটাকে রাখতে হয়। রাখার পর এবার আমরা কি করব, স্টপার ইট অ্যান্ড কন্টিনিউ মিক্সিং টিল দ্য পিপেট ইজ কমপ্লিটলি ডিজলভ, প্রেসিপিটেট ইজ কমপ্লিটলি ডিজলভ। এখানে আমরা কি এই অ্যাসিড অ্যাড করতে হবে, অ্যাসিডটাকে এখানে দেখানো যাই। তো এখানে অ্যাসিড অ্যাড করার পর আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিড অ্যাড করার পর আমরা এরকম একটা সলিউশন, এরকম এত ইয়েলো না হলেও হালকা ব্রাউনিশ ইয়েলো, ঠিক আছে, এরকম একটা সলিউশন তৈরি হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের স্যাম্পল তৈরি হলো কিসের জন্য, ডিজলভ অক্সিজেন মাপার জন্য আমাদের যে থায়োসালফেট বা হাইপো সলিউশন দিয়ে যে টাইট্রেশন করতে হবে, সেই সলিউশনটা রেডি হলো। এবারে আমরা কি করছি, তাহলে বুঝতে পারলে মাঝখানে একটা স্লাইডে একটু আমরা ছিল না, আমি সেটা বলে দিয়েছি কি ছিল, যে আমরা প্রেসিপিটেশন টোটাল কমপ্লিট হওয়ার পর ওয়েট করে, আমরা প্রেসিপিটেশন কমপ্লিট হওয়ার পর তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড,
ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর টোটাল যে প্রেসিপিটেট সেটা ডিজলভ হয়ে যাবে, একদম ট্রান্সপারেন্ট, বাট দ্য সলিউশন কালার উইল বি ব্রাউনিশ ইয়েলো। ঠিক আছে, হালকা একটু বাদামি হলুদ বর্ণের একটু জল দেখতে পাবে। ঠিক আছে, তো এবারে কিন্তু আমাদের ওই স্যাম্পেলিং কমপ্লিট হলো। ওই স্যাম্পেল ওয়াটার নিয়ে আমাদের কিন্তু এবার টাইট্রেশন করতে হবে। তো সেখান থেকে আমরা in a conical flask 50 ml of above solution is transferred with a pipette or measuring cylinder। তাহলে আমরা এরপরে যে স্যাম্পেলিং ওয়াটার যেটা তৈরি হলো সেটার থেকে 50 ml বা 25 ml বা আমরা যেটা একটা সুইটেবল অ্যামাউন্টের আমাদের কাছে যেমন কনিক্যাল ফ্লাক্স থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কিসে করে পিপেট আউট করতে পারি বা মেজারিং সিলিন্ডারে মেপে ওই স্যাম্পেল ওয়াটার নিয়ে আমরা কিসে ট্রান্সফার করলাম, একটা কনিক্যাল ফ্লাক্সে। তাহলে কোন দিকে এগোচ্ছি আমরা, এবার টাইট্রেশনের দিকে এগোচ্ছি। কনিক্যাল ফ্লাক্সে নেওয়ার পর এবার then titrate the liberate iodine by standard sodium thiosulfate solution until the sample solution becomes pale yellow। তাহলে এখানে যে ব্রাউনিশ ইয়েলো আমরা স্যাম্পল সলিউশনে দেখতে পাচ্ছিলাম সেটার মধ্যে ফার্স্ট এবার আমাদের যখন টাইট্রেশন শুরু করব, টাইট্রেশন করার সময় কিন্তু আমরা ড্রপ ওয়াইজ বুলেট থেকে অ্যাড করার ঠিক আগের মুহূর্তে কি করতে হয় না, বুলেট রিডিং কত আছে অর্থাৎ ইনিশিয়াল রিডিং কত সেটা কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে খাতাতে। ঠিক আছে, নোট ডাউন করার পর এবার আমাদের কিন্তু ড্রপ ওয়াইজ ওই সলিউশনের মধ্যে আমরা হাইপো সলিউশন বা 0.025 নরমাল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট সলিউশন আমরা কি করছি না ওই কনিক্যালের মধ্যে অ্যাড করছি এবং কন্টিনিউ স্টিয়ার করতে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। কতক্ষণ না, যতক্ষণ না দেখছি ওই কালারটা একটু পেল ইয়েলো হচ্ছে বা স্ট্র ইয়েলো, যে খড়ের যে হলুদ কালার হয়, এমনি যে ধানের যে ইয়ে হয় খড় হয় তার একটা ইয়েলো কালার বা পেল ইয়েলো মানে লাইট ইয়েলো, সেই ব্রাউনিশ ইয়েলো থেকে হালকা একটা ইয়েলো কালারে আসবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অ্যাড করতে থাকবো। এইখানে একটু খেয়াল রাখতে হবে এই স্ট্র ইয়েলো বা পেল ইয়েলো যেটা হচ্ছে তার থেকে যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু টোটাল সলিউশনটা কালারলেস হয়ে যাবে। তাহলে তখন কিন্তু তোমরা আর ওর মধ্যে ইন্ডিকেটর যখন অ্যাড করবে তাহলে কিন্তু কালার নাও দেখতে পারো, অর্থাৎ তোমার টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু বুঝতেই পারো না। এই জায়গাটা এই জন্য খুব সাবধান ভাবে করতে হয়। পেল ইয়েলোটা একটু ভালো করে খেয়াল রাখতে হয়। হালকা ইয়েলো হওয়ার পর আর কিন্তু আমরা বুলেটের মধ্যে রিডিং নিচ্ছি না, তাহলে সেটাই তোমার ইনিশিয়াল রিডিং যখন থেকে আমরা শুরু করেছি ওই স্যাম্পল নিয়ে সেখানেই কিন্তু ইনিশিয়াল রিডিং থাকলো। এই যে পেল ইয়েলো হওয়ার পর আমরা কি করব না ওই সলিউশনের মধ্যে আমরা পরের স্টেপ বলছি, পরের পয়েন্ট আমরা কি অ্যাড করলাম 2 ml অফ স্টার্চ সলিউশন। স্টার্চ কি হিসাবে আমরা ইউজ করছি না, স্টার্চ ইউজ ইন্ডিকেটর। ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটর হিসাবে আমরা স্টার্চ সলিউশন এখানে অ্যাড করলাম। ঠিক আছে, তো ইন্ডিকেটর যখনই দেব ওই হালকা মানে পেল ইয়েলো সলিউশনের মধ্যে আমরা যখন কি দিচ্ছি না স্টার্চ দিচ্ছি তখন কিন্তু তোমরা কি দেখতে পাবে না সলিউশন টোটাল সলিউশন বিকাম ব্লু কালার, সুন্দর একটা রয়্যাল ব্লু, একটু লাইট হবে, রয়্যাল মানে একদম ডিপ হবে না কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট ব্লু কালারের একটা সলিউশনে কনভার্ট হবে। ঠিক আছে, কেন ইবিটির মতো কালারটা হবে স্যার? না, ইবিটির কালারটা তো তোমার ছিল হচ্ছে ওয়াইন রেড থেকে স্টিল ব্লু, আর এর ব্লুটা কিন্তু আলাদা। স্টিল ব্লু, রয়্যাল ব্লু এগুলো প্রত্যেকটা ব্লু কিন্তু ব্লুর ভ্যারাইটিস আছে। ঠিক আছে, এই ব্লুটা কিন্তু একটু দেখতে পাবে ডিপ ব্লু, আর ওটা হচ্ছে একটু আলাদা। ঠিক আছে, তো ওটা দেখেছিলে নিশ্চয়ই এ করার সময় স্টিল ব্লু কালারটা যেমন দেয়া ছিল ওরকম, আর এটা আরেকটু ডিপ হবে এবং ট্রান্সপারেন্ট হবে। তো কেন হচ্ছে তাহলে এর মধ্যে যে আয়োডিন লিবারেট হয়েছিল সেটা কি স্টার্চের সঙ্গে রিয়াকশন করে স্টার্চ আয়োডাইড ফর্ম করছে, যেটার কালার কিন্তু এই ব্লু কালার। ঠিক আছে, তাহলে আমরা এই যে অনেক ক্ষেত্রে দেখবে এই মিষ্টি, যে মিষ্টির দোকানে মিষ্টি গুলো তৈরি হয় এগুলো চেক করার জন্যই কিন্তু হচ্ছে কি করা হয় এই আয়োডিন, ওর মধ্যে কি পটাশিয়াম আয়োডাইড দিলে যদি ওর মধ্যে
মানে ছানা কম থেকে বেশি ময়দা বা স্টার্চ দিয়ে মানে বেশি করে হোয়াইট করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লু কালার চলে আসবে। পটাশিয়াম আয়োডাইড সলিউশন যদি ওর মধ্যে ঢালে, তাহলে বুঝতে পারবেন ওর মধ্যে স্টার্চ দিয়েছে কিনা। ঠিক আছে, তো যাই হোক সেটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে কি এখানে তাহলে স্টার্চ তার যখন কোনটা বেশি থাকলে মিষ্টি ভালো বোঝাবে? কোনটা, না এটাকে ইউজ করে মানে অ্যাকচুয়ালি হোয়াইট কালার আনার জন্য, আর হচ্ছে ওই ইয়ে লাগে কম, ছানাটা কম লাগবে। নর্মালি করে না এগুলো, ঠিক আছে। তো আমরা এগুলো আচ্ছা আচ্ছা চেক আচ্ছা। করার জন্য এই পটাশিয়াম আয়োডাইড দিয়ে চেক করা যেতে পারে, ঠিক আছে, এখানে স্টার্চ আছে কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আমাদের এই ব্লু কালারটা কেন দেখতে পেলাম না, যে আয়োডিনটা লিবারেট হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে স্টার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্চ আয়োডাইড যে কম ইয়ে কম্পাউন্ড ফর্ম করেছে, সেটারই কালার হচ্ছে কি না এই ব্লু কালার হলো। এবারে আমরা কি করছি, আবার ওই একই সলিউশন, সেম সলিউশনের মধ্যে আর আর কিন্তু আমরা রিডিং নিলাম না, পুরো রিডিং সেই নেওয়া আছে একদম ফার্স্ট থেকে, ঠিক আছে। এরপর আবার ওই সলিউশনের মধ্যে ব্লু কালারের যে সলিউশন তৈরি হলো, এটার মধ্যে আবার আমরা ড্রপ ওয়াইজ অ্যাড করতে থাকলাম কি না থায়োসালফেট ফ্রম বুরেট। তাহলে এরপর এই থায়োসালফেট অ্যাড করতে থাকলে দেখবে এটা খুব কম অ্যামাউন্টেরই লাগে, দেখবে 4-5টা ড্রপ ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্লু কালারটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম একটা এত ডিপ হবে না, থেকে একটু লাইট হয়, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা কি করলাম, titration is then continue till the blue color disappear, repeat it for 2 more readings। তাহলে আমরা কি করলাম, এখানে যখন দেখলাম ব্লু কালার থেকে ব্লু কালারের সলিউশন যখন তৈরি হলো, তারপর আবার যখন ড্রপ ওয়াইজ আমরা ওই সলিউশন অ্যাড করতে থাকলাম, কোন সলিউশন, সোডিয়াম থায়োসালফেট বুরেট থেকে। থায়োসালফেট। তাহলে কতক্ষণ অ্যাড করলাম না, যতক্ষণ টোটাল কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ব্লু কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা করলাম। এবং যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কালারলেস হয়ে গেল ব্লু থেকে, তখন আমরা স্টপ করলাম, ঠিক আছে। তাহলে এবারে আমরা রিডিং নেব, এবারে কিন্তু আমরা ফাইনাল রিডিং কত সেটা বুলেট থেকে নেব। তাহলে ইনিশিয়াল রিডিংটা আমরা একদম সেই ব্রাউনিশ ইয়েলো সলিউশন একদম বোতল থেকে যে 50 ml সলিউশন নিয়ে টাইট্রেশন শুরু করেছিলাম, সেখানে ছিল কি ইনিশিয়াল রিডিং। আর এই ব্লু কালার থেকে কালারলেস হলো, এখানে কিন্তু আমাদের ফাইনাল রিডিং হলো। তাহলে এভাবে কিন্তু আমরা কি করছি, এইখানে আমরা যে এই কালারলেস কেন হলো না, যখন সোডিয়াম থায়োসালফেট দিচ্ছি তখন ওর মধ্যে স্টার্চ আয়োডাইড যে কম্পাউন্ড ফর্ম করেছিল, এই স্টার্চ আয়োডাইড থেকে আয়োডিন নিয়ে এখানে সোডিয়াম আয়োডাইডে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি তাহলে কি না, স্টার্চ আয়োডাইড এর যে কম্পাউন্ড ফরমেশনের যে এটা পাওয়ার, তার থেকে কিন্তু মানে কোনটা মোর স্টেবল, এখানে সোডিয়াম আয়োডাইডটা কিন্তু বেশি স্টেবল। পটাশিয়াম এই স্টার্চ আয়োডাইড আর সোডিয়াম আয়োডাইড এই দুটোর মধ্যে স্টেবল বেশি কে, সোডিয়াম আয়োডাইড। তাই কিন্তু স্টার্চ আয়োডাইড থেকে আয়োডিন কে নিয়ে এখানে এই সোডিয়াম থায়োসালফেটে সোডিয়াম আয়োডাইডে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, যতক্ষণ স্টার্চ আয়োডাইড থাকছে ততক্ষণ কিন্তু তুমি ব্লু কালার দেখতে পাচ্ছ, যখনই ওটা স্টার্চ আয়োডাইড থেকে সোডিয়াম আয়োডাইডে কনভার্ট হচ্ছে তখন কিন্তু এই কালারটা কালারলেস হয়ে যায়। তাহলে এভাবে কিন্তু টাইট্রেশনটা কমপ্লিট করতে হচ্ছে আমাদের, অ্যাটলিস্ট কভার নিতে হবে না 3 বার, যাতে এর মধ্যে আমরা ক্লোজ বা একই রিডিং যতক্ষণ না পাচ্ছি। যদি না পাও তাহলে জানবে ফার্স্ট এডটা ভুল হয়েছে, সেকেন্ড থার্ড ঠিক হতে পারে, কোনো একটা ভুল হতেও পারে, আবার দেখলে তিনটেই ঠিক হতে পারে, খুব ক্লোজ হয়েছে, ঠিক আছে। 0.12 এটা যদি গ্যাপ হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু 1 ml যদি গ্যাপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই 0.5 ml বা 1 ml পর্যন্ত গ্যাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জানবে কোথাও একটা ভুল হচ্ছে, তোমার স্যাম্পল নেওয়াতে ভুল হচ্ছে, বা তোমার স্যাম্পলিং যখন করেছো সে সময় ওই যে রিএজেন্ট গুলো অ্যাড করতে গেছো সেখানে কিন্তু ভুল হতে পারে। এই জন্য তোমাকে কিন্তু 3টে রিডিং খুব ভালো করে নিয়ে দেখতে হবে। এরপর স্যার অবজারভেশনে আসি। হ্যাঁ বলো। স্যার বলছি ওই হার্ডনেস স্যার আপনি যেরকম ওই স্টিল গুলোর একটা মানে রিয়েল পিকচার একটা দিয়েছিলেন না, ওই এখানে স্যার এরকম নেই, ওই স্টার্চ আয়োডাইড যেটা ওটা স্যার একটা নেই, ওটা যেরকম ওই যে বললেন রয়্যাল ব্লু কালারটা, ওটাও দেখতে হলে ভালো হতো। আচ্ছা ওটা আমরা পরের দিন ল্যাবে যাই, ল্যাবে গিয়ে একটা ফটো করব, করে পাঠাবো, ঠিক আছে।
ফটো করে অবশ্যই পাঠিয়ে Okay, দেবো, sir. ভিডিও দরকার হয় Okay, ভিডিও করে আমরা পাঠাবো, ঠিক আছে, কোনো চাপ Okay, নেই, sir. করে Thank দেবো। আচ্ছা, তো এখানে অবজারভেশন আমাদের কি কি পর্যবেক্ষণ কি কি করতে হবে, ভালো করে দেখতে হবে কোন কোন জায়গা। দেখো এখানে আমাদের রিডিং গুলো কিভাবে নিতে হবে, এই অবজারভেশনটা আমরা কটা অবজারভেশন নিচ্ছি, তিনখানা, তিনবার আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু রিপিট করতে হচ্ছে। তো ফার্স্ট আমরা দেখে নিই, এটাতে কিন্তু খুব বেশি না, খুব কুইকলি হয়ে যায়। এই আমরা যে হার্ডনেস এর ক্ষেত্রে দেখা গেছে যে 15 ml বা 16 ml এরকম সলিউশন দরকার হয়েছে, কিন্তু এইটার ক্ষেত্রে খুব একটা দরকার হয় না, খুব কুইক হয়ে যায় টাইট্রেশনটা। এখানে আমরা ফার্স্ট অবজারভেশনে আমরা কি নিলাম, তাহলে 50 ml স্যাম্পল ওয়াটার। স্যাম্পল ওয়াটার মানে কি, আমরা এই বিওডি বোতল থেকে যেটা স্যাম্পলিং রেডি করেছিলাম সেই স্যাম্পল ওয়াটার, প্রথম যে স্যাম্পল পন্ড থেকে বা কোনো স্যাম্পল ওয়াটার কালেক্ট করেছি সেটা নয়। আফটার স্যাম্পলিং বলতে আমরা ওই যে পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড, ম্যাঙ্গানাস সালফেট এটা দেওয়ার পর যে প্রেসিপিটেশন কমপ্লিট হওয়ার পর সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিজলভ করানোর পর যে স্যাম্পলিংটা রেডি হয়েছিল বিওডি বোতলে, টোটাল 300 ml, ঠিক আছে। সেই স্যাম্পল থেকে আমরা কতটুকু নিয়েছি, 50 ml। সেই 50 ml পিপেট বা মেজারিং সিলিন্ডারে যেটা মেপে নিয়েছিলাম ফর টাইট্রেশন, তাহলে সেটা 50 ml স্যাম্পল ওয়াটার টেকেন। আর বুলেট রিডিং এ আমরা যদি জিরো থেকে শুরু করি, ফার্স্ট রিডিং আমরা জিরো থেকে শুরু করি ফিল আপ করে নিয়ে সবসময়, তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে পেল ইয়েলো হওয়ার পর তারপর আবার অ্যাড করেছি ড্রপ ওয়াইজ করতে করতে, যখন ব্লু কালার থেকে কালারলেস হয়েছে সেই সময় আমরা স্টপ করলাম, তখন ফাইনাল বুলেট রিডিং কত হলো না 2.1। তাহলে ভলিউম অফ থায়োসালফেট রিকোয়ার্ড ফর টাইট্রেশন কত না ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে সেটা কত 2.1, 2.1 মাইনাস 0, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 2.1 মাইনাস 0 ইকুয়ালস টু 2.1। দেন সেকেন্ড অবজারভেশন, আমরা সেকেন্ড বার যে রিডিং নিচ্ছি সেখানেও একইভাবে আমরা 50 ml নিলাম, নেওয়ার পর ইনিশিয়াল রিডিং এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে কত হবে না একইভাবে কিন্তু আমরা 2.1 এই থাকবে, তার কোনো মানে নেই, থাকতেও পারে যদি ওখান থেকে না 2-1 ড্রপ লস নিচে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড রিডিং বা থার্ড রিডিং যখনই আমরা টাইট্রেশন শুরু করতে যাব তখন প্রথম কাজ কিন্তু আমাদের রিডিংটা একবার ওখান থেকে দেখে নেওয়া, নাহলে মাঝখানে তুমি সলিউশনে তৈরি করতে গেলে বা এই সলিউশন গুলো কালেক্ট করতে যাওয়ার সময় যদি এক ফোঁটা নিচে পড়ে যায় তাহলে সেটাও কিন্তু তোমার কাউন্টিং এর মধ্যে চলে আসবে। আর একটা ব্যাপার, তোমরা যখন টাইট্রেশন করবে এরর দিয়ে তখন দেবে। এই ড্রপ এরর দিয়ে দেবে, এবং টাইট্রেশন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যাতে ওই বুলেট থেকে ড্রপটা একদম টোটালি সলিউশনের মধ্যে গিয়ে অ্যাড হয়। কেন না, যদি এটা সলিউশনের ইনার সারফেস মানে সাইডের দিকে লেগে যায় তাহলে কিন্তু সেই সলিউশনটাও কিন্তু তোমার বুলেট রিডিং এর কাউন্টিং এ চলে আসছে, আলটিমেট কিন্তু ওখানে টাইট্রেশনে কোনো ও কিন্তু পার্টিসিপেট করেনি। বুঝতে পেরেছো আমি কি বললাম, কনিক্যালের গায়ের উপরের দিকে যদি Yes, লেগে sir. থাকে তাহলে সেটা তো সলিউশনের সঙ্গে রিয়াকশন করছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে ওই ড্রপটা কিন্তু সলিউশনের মধ্যে গিয়ে অ্যাড হয়। তো সেকেন্ড আমরা দেখলাম 2.1 থেকে 4.1, অর্থাৎ কত এটা 2.0 বা 2 ml। থার্ড যে রিডিংটা, থার্ড যে এক্সপেরিমেন্ট, থার্ড টাইম আমরা যেটা করব সেটার ক্ষেত্রেও একইভাবে 50 ml আমরা নিলাম, ইনিশিয়াল রিডিং হিসাবে দেখলাম 4.1 এন্ড ফাইনাল রিডিং 6.2। তাহলে এক্ষেত্রে ভলিউম কনজিউম কত 2.1। তাহলে এভারেজ এখান থেকে আমরা দেখে নিচ্ছি কি 2.1 2.1 এই দুটো ক্লোজ একই আছে, সুতরাং আমরা এটা নেব। তোমাদের এই ক্ষেত্রে দেখা গেছে করার সময় খুব বেশি ডিফারেন্স হলো 2.1, তারপরেরটা দেখলে 2.0, তারপরেরটা দেখলে আবার 2.2 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোনটা নিতে হবে, ওই 2.1 মিডলে যেটা থাকছে। আর এরকম হওয়া মানে সেটাও কিন্তু খুব ভালো, এটা 0.1 এর গ্যাপ যদি হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি 1 এর গ্যাপ হয়ে যায়, 1 ml এর গ্যাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল কোথাও না কোথাও হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে মানে অ্যাভারেজ স্যার 2 পয়েন্ট থেকে একদম বলো। বলছি স্যার আপনি 1 ml এর কথা বলছেন, মানে স্যার বলছি 2 পয়েন্ট থেকে একদম 3 পয়েন্ট যদি হয়ে যায় আর কি, মানে 3 ml এর যদি হ্যাঁ, হয়ে যায় তাহলে তো 2 স্যার থেকে একদমই শুরু করে 2 থেকে শুরু করেছো তো, পরে প্রথমটা দেখলে 2.1 হয়েছে, তারপরেরটা দেখলে 3 তে হয়েছে, তার মানে কত গ্যাপ হচ্ছে 0.9, নিয়ার অ্যাবাউট ইয়েস স্যার। 1 ml, সুতরাং কোথাও ভুল আছে।
এই জন্য একটু কেয়ারফুলি করতে হবে। যদি ঠিকঠাক সবকিছু নেওয়া হয়, স্যাম্পল কালেক্ট থেকে শুরু করে সব যদি হয়, তাহলে অবশ্যই ঠিকঠাক হবে। এবারে আমরা একটু দেখে নিই ক্যালকুলেশনের টোটাল ফরম্যাটটা এখানে দেওয়া আছে। দেখো ডেটাগুলো আমরা যেহেতু ওখানে একটা মোটামুটি একটা ডেটা সেট করে নিয়েছি, সেই ডেটা অনুযায়ী কিন্তু আমরা এখানে জাস্ট এই ফরম্যাটে বসিয়ে দিলেই আমরা কিন্তু ডিও কত সেটা পেয়ে যাব। তো এখানে ডিজলভ অক্সিজেন মিলিগ্রাম পার লিটার বা ppm পার্টস পার মিলিয়নে যদি আমরা হিসাব করি, তাহলে ফর্মুলাটা এরকম, ml ইন্টু n। ml ইন্টু n মানে কত ml আমরা কি নিলাম, থায়োসালফেট। এখানে একটা জিনিস থিওরির সময় ম্যাডাম কিন্তু ওখানে ডিসকাস করেছেন কি না, এখানে কিন্তু দেখো যতগুলো আমরা বললাম আয়োডিনের রিয়াকশন কিন্তু আমরা দেখাচ্ছি, আয়োডিনের কালার কিন্তু আমরা, আয়োডিন মানে কি, আয়োডিনের যে কম্পাউন্ড ফর্ম করেছে তার কালার কিন্তু আমরা দেখলাম, অক্সিজেনের কথা কিন্তু উল্লেখ করলামই না। তাহলে আমরা অক্সিজেন করছি কি করে, ওখানে কিন্তু একবার আমি শুনেছি, একবার না টোটাল ওই ম্যাম ডিসকাশনের তো মধ্যে বলে কিন্তু দিয়েছেন যে আয়োডিন যতটা আছে ওটা অক্সিজেনও কিন্তু এক ততটাই আছে। ধরনের এক ধরনের ব্যাক ক্যালকুলেশনের মতো, ঠিক আছে। ঠিক আমরা ক্যালকুলেট করছি কাকে, আয়োডিনকে। ঠিক যতটা অ্যামাউন্ট অফ আয়োডিন ইজ প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ঠিক ততটাই কিন্তু কি থাকবে না, অক্সিজেন কিন্তু ওই সলিউশনের মধ্যে থাকবে। তাই আমরা এখানে কিন্তু কি দিয়ে আয়োডিনের কালার চেঞ্জ দেখে কিন্তু বুঝে নিলাম যে এখানে কিন্তু অক্সিজেন ঠিক এতটাই আছে। তো এখানে আমরা সোডিয়াম থায়োসালফেটের কি লিখবো, স্ট্রেংথ কত ছিল না 0.025, আর এমএল মানে কতটা এমএল সোডিয়াম থায়োসালফেট কনজিউম হয়েছে টাইট্রেশন কমপ্লিট হওয়ার জন্য, সেটা একদম লাস্ট কত দেখেছিলাম, একদম লাস্ট কলামে কত ছিল 2.1 এভারেজ যেটা, তাহলে সেটা হচ্ছে 2.1, আর নর্মালিটি কত ছিল 0.025 অফ টাইট্রেন্ট ইন্টু 8 ইন্টু 1000 বাই কত V2 ইন্টু V1 মাইনাস V ডিভাইডেড V1। তাহলে এখানে এই V2 কোনটা না, V2 হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য পার্ট অফ দ্য কন্টেন্টস টাইট্রেটেড, অর্থাৎ আফটার স্যাম্পলিং দ্য সলিউশন হুইচ ইউজড ইন টাইট্রেশন, ইউজ ফর টাইট্রেশন, যেটা টাইট্রেশনের জন্য ব্যবহার করা হয়েছে সেটা কত 50 ml, সেটা হচ্ছে কত V2। V1 কত না, V1 ইজ ভলিউম অফ স্যাম্পল সলিউশন, টোটাল যে সলিউশন আমরা বিওডি বোতলের মধ্যে কালেক্ট করেছিলাম সেটা, ঠিক আছে, সেটা কত ছিল 300 ml। আমরা 300 ml বিওডি বোতল নিয়ে আমরা কিন্তু ওয়াটার কালেক্ট করেছিলাম এবং স্যাম্পলিংটা রেডি করেছিলাম, ঠিক আছে। আর ভি হচ্ছে ভলিউম অফ ম্যাঙ্গানাস সালফেট অ্যান্ড পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড সলিউশন, সেটা কত নিয়েছি না, আমি বলছিলাম 1 ml করে, আমরা 2 ml যদি নিই তাহলে সেক্ষেত্রে 2 + 2 করব 4 হবে, আর যদি 1 ml করে নিই তাহলে কোনটা বুঝতে পেরেছো, প্রথম যে রিএজেন্ট অ্যাড করেছিলাম ম্যাঙ্গানাস সালফেট, বলছিলাম পিঙ্কিশ কালারের হয়, এবং তারপর যে রিএজেন্ট অ্যাড করেছি সেটা হচ্ছে কি অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড সলিউশন। তাহলে এই দুটো হচ্ছে 1 ml ইকুয়ালস টু 2 ml। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল V1 কত, V1 হচ্ছে টোটাল স্যাম্পলিং যতটা করা হয়েছে বিওডি বোতলের মধ্যে সেটা কত 300 ml। V2 সেটা কি না, যে সলিউশনটা নিয়ে আমরা আফটার স্যাম্পলিং হুইচ অ্যামাউন্ট অফ সলিউশন ইজ টাইট্রেটেড সেটা কত না 50 ml, হ্যাঁ, আর ভি হচ্ছে কত 2 ml, যেটা দুটো রিএজেন্টের 1 ml করে ম্যাঙ্গানাস সালফেট, আর কোনটা নিলাম অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড অ্যাজাইড। এবারে এটাকে যদি তুমি এই ফর্মুলাতে বসিয়ে দাও তাহলে দেখবে একদম নর্মাল ক্যালকুলেশন এখানে চলে আসবে কত না 8.46 মিলিগ্রাম পার লিটার। এবারে তাহলে তোমরা ওই যে একটা চার্ট তোমরা দেখেছো যে কোন রেঞ্জে থাকলে জলটাকে খুব একদম পিওর ওয়াটার, ফ্রেশ ওয়াটার, অ্যাকোয়াটিক লাইফে যারা ইয়ে করে এক্সিস্ট করে তাদের ক্ষেত্রে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা যে একটা পিকচার দেওয়া হয়েছিল সেটা দেখে নিয়েছো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 8.46 মানে খুব ভালো। এটা জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা বাস করে বিশেষ করে জু প্লাঙ্কটন
বিশেষ করে জু প্লাঙ্কটন, তাদের ক্ষেত্রেই তো বেশি করে অক্সিজেনটা লাগে না, জু প্লাঙ্কটন যেটা। আর ফাইটো প্লাঙ্কটন যেগুলো, এগুলো কিছু লিবারেট করে অক্সিজেন, ঠিক আছে, এরা তো উদ্ভিদ, তো এরা কিছুটা লিবারেট করে, এবং এছাড়াও কিন্তু এয়ার থেকে অক্সিজেন জলের মধ্যে মেশে। এই দুটো দিয়েই কিন্তু ওয়াটারের অক্সিজেন লেভেলটা কিন্তু ঠিক থাকে, ঠিক আছে। তো আমরা কত দেখলাম, 8.46 মিলিগ্রাম পার লিটার। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, আর মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু কি, ppm বা পার্টস পার মিলিয়ন, আমরা দুটো ইউনিটেই sir. বলতে পারি। তো ওয়েব বেস যে এটা আমরা জানি, হিসাবটা জানি, সেটা হচ্ছে ppm দিয়েই হিসাব করে, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু তোমরা ওয়াটার ডিটেক্ট করে তার মধ্যে অক্সিজেন, ডিজলভ অক্সিজেন কত আছে সেটাকে ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। Therefore, VO of present water sample is 8.46 ppm. The quality of water is কি হবে, pretty good. অর্থাৎ এর ক্ষেত্রে আমরা বলতে পারি, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে ওয়েস্টেজ ওয়াটার, এইগুলো একটু টেস্ট করতে হয় তাদের ক্ষেত্রে, কিন্তু এগুলো লাইসেন্সের জন্য কিন্তু এগুলো দরকার হয়, যে তুমি যেটা দিচ্ছ এনভায়রনমেন্টের ক্ষেত্রে কতটা ক্ষতিকর, সেটাকে তুমি ওয়াটার ট্রিটমেন্ট করে তবে ছাড়ছো, বা তোমার এখান থেকে যে ওয়েস্টেজ যাচ্ছে সেটা যেন এনভায়রনমেন্টের ক্ষেত্রে কোনো রকম পলিউশন না করে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। এই জন্যই ওয়াটার টেস্ট করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কোনো অসুবিধা হয়েছে? স্যার বলো। স্যার বলছি ওই যে পটাডিয়াম বলছি স্যার, পটাশিয়াম আয়োডাইড যেটা স্যার, ওটার কালারটা কি স্যার ইয়েলোইশ, মানে ভুলে গেছি। না 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 না, পটাশিয়াম আয়োডাইড কেআইটা হচ্ছে এমনি নরমাল, এমনি সল্টের মতো, এমনি আমাদের সোডিয়াম ক্লোরাইড যেমন, এরকম, ঠিক আছে। স্যার ওই ইয়েলোইশ কালারটা কিসের স্যার, ভুলে গেছি। কোনটা? ওই পিপিটি তে লেখা Yellow? ছিল, আপনি যখন পড়াচ্ছিলেন না, ইয়েলোইশ লেখা ছিল একটা, কিসের একটা ভুলে গেছি, ওটা কিসের কালার। ইয়েলো পিপিটি তুমি দেখতে পারো লেড নাইট্রেটের ক্ষেত্রে, না লেড না না ও না হচ্ছে না না ওর স্যার, এখানে পিপিটি নয়, বলছে, মানে স্যার ওটা প্রেসিপিটেশন বলছি হচ্ছে না, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট বলছি। প্রেজেন্টেশন। ওটা হচ্ছে H2SO4 দেওয়ার পর যখন ওটা ডিজলভ হয়ে যায় তখন ওটা হলুদ রঙের একটা হয়, আর একটা সর্ষের তেল যেরকম দেখতে হয় সেই কালারের হয়, ওটাই এখানে ও আচ্ছা, ইয়েলো হিসেবে। ওকে ওকে আচ্ছা, আজকের পিপিটিতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। যাক, ঠিক আছে, আর কারো কোয়ারিজ আছে? হ্যাঁ, আমাদের একবার না ল্যাব স্যার একটা ঠিক একটা আছে। করে দেখানো হয়ে গেলে আমরা আবার রিপিট শুরু করব টিল দ্য এক্সাম কাম। তো ততদিনে আশা করি ক্লিয়ার হবে। আর আমরা কলেজ থেকে চেষ্টা করছি যদি কিছু ল্যাবের ভিডিও, মানে ধরো আমরা স্যারেরা করছি অ্যাজ এ স্টুডেন্ট, সেইটা যদি তোমাদের কোনোভাবে পৌঁছানো যায় তার একটা চেষ্টা চলছে। দেখা যাক, সেরম হলে আমরা কিছু এক্সিস্টিং হ্যাঁ, ল্যাব, যদি সব সেরকম নয়, হয় কিছু খুব ভালো হবে, আমরা কিছু একদম এক্সিস্টিং দেখতেই পাবো ল্যাব বাড়িতে। আমরা, হ্যাঁ, অনেকটা ঘটনা, মানে সিরিয়াল মতন, ছোট সিনেমার মতন একটা আর মিনিট 15-20 আর একটা ভিডিও আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা তৈরি চলছে, একটু টাইম লাগবে। আর ওকে ম্যাম। সেক্ষেত্রে যদি কিছু অসুবিধা হয়, তোমাদের হয়তো ফুল প্র্যাকটিক্যালটা বুঝে গেছো, একটা জায়গাতে একটু দেখার ইন্টারেস্ট আবার থেকে গেছে, যে এই কালারটা কেমন চেঞ্জ হচ্ছে পার্সিয়ালি, সেটা যদি হ্যাঁ আমরা স্যার, হ্যাঁ করতে স্যার, পারি, আমার স্যার খুব দেখতে ইচ্ছে বুঝতে করছে পারি, ওটা। ঠিক আছে। দেখলাম যে থিওরিটিক্যালি বা এখানে তোমার প্রসিডিওর সব বুঝে গেলে, যে এইটুকু জায়গা দেখলে এটা কিউরিওসিটি থেকে যায়, ঠিক আছে, সে আমরা দেখছি সেই জায়গাটা কত করা যায়, ইয়েস স্যার, ইয়েস। ঠিক আছে। ওকে, আচ্ছা, আগের দিন এর যারা আগে যে এসেছিল তাদের, বলুন ম্যাডাম। এর আগে যে আমরা ছবিগুলো দিয়েছিলাম, ওগুলো যেগুলো আমাদের কাছে ছিল আমরা দিতে পেরেছি, জানতাম তো না কোনোদিন এই দিন আসবে, তাই আমরা ওইগুলো জমানো যা ছিল দিয়েছি। যেগুলো দিতে পারছি না, তার মানে এই মুহূর্তে সেগুলো ছবি তুলিনি, ঠিক আছে, এবার তুলে আমরা চেষ্টা করছি সেগুলো আপডেট করার। ওকে ম্যাম, ওকে ম্যাম। ঠিক আছে, আমরা তাহলে লিভ করছি। ওকে, ওকে এই স্যার, রইলো, থ্যাংক দেখো ইউ যদি ম্যাম, কোনো থ্যাংক ইউ অসুবিধা স্যার। থাকে, হ্যাঁ, যদি সবাইকেই বলছি, যদি কোনো অসুবিধা থাকে নেক্সট ল্যাবে, বৃহস্পতিবার যে ল্যাব হয় সেখানে স্যারকে জিজ্ঞাসা করবে, যে স্যারেরা থাকেন ওনারা আবার ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। আর একটা ব্যাপারে, গত একটা ক্লাসে আমাদের কি বার, শনিবার বোধহয় একটা ল্যাব হয়েছিল, আমরা বলেছিলাম যে একটু বৃহস্পতিবার, ডিসকাস করে দেবো যে ক্যালকুলেশনটা, হ্যাঁ স্যার বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার হয়েছিল তো, হার্ডনেসের এটা, শনিবার। শনিবার হার্ডনেসের না না বৃহস্পতিবার অ্যালকালিন একটা এর, টিম এসেছিল। ও শনিবার, না আচ্ছা, না, যে শনিবার ল্যাবে কলেজে। যারা এসেছিল, হ্যাঁ হ্যাঁ, কলেজে, হ্যাঁ ওই, হ্যাঁ। তো হ্যাঁ ওইটা ওই আবার দিন ওই আমরা অফলাইন আসুক বলেছিলাম, স্যার, হ্যাঁ ওটা আবার অফলাইনে অফলাইন, এসেও দেখতে পারো, হ্যাঁ অফলাইনে এসেই করে দেবো আবার। নাহলে এইটুকুর মধ্যে ওই টাইমটা গেলে আবার আমাদের এইখানে শর্ট হয়ে যাবে।
হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? আগে সিলেবাসটা পড়ে নিই অন্য তারপর কোথাও বা বাকি রিমেডিয়াল আবার ক্লাসেও করবো। যদি করা যায় সে আমরা দেখে নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রিমিডিয়ালও করে দেওয়া যাবে। ওকে, হুম, থ্যাংক সবাইকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ হ্যাঁ Thank you, sir. Thank you. হুম হুম